হ্যান্ড ম্যাথে আমার খুবই বেশি ইন্টারেস্ট ছিল আর কি। মনে হয় যে একটা গেমের মতো, গেমের একটা লেভেল পাস করলাম। ইউটিউবে প্রচুর পরিমাণে রিসোর্স আছে, ইন্টারনেটে প্রচুর পরিমাণে আর্টিকেল আছে। আমি একভাবে সলভ করবো, আরেকজন আরেকভাবে সলভ করবে, কিন্তু কার এবং যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দ্য ফার্স্ট স্টেপ ইউ ক্যান টেক ইজ শর্টকাটে যদি শেষ করি তাহলে লাইফে কোনো এক জায়গায় যদি আটকে যায় অত বেশি সুখকর না। মানুষজন কিন্তু ফেল করতে চায় না। ঘুমের মধ্যে আমাকে চিন্তা করা লাগে যে আসলে আমাকে এই টাস্কটা পূরণ করতে হবে। মানে এটা বেনিফিটটা তুমি কি বুঝে এরকম একটা কঠিন জার্নির ভিতর দিয়ে যাওয়ার কথা চিন্তা করছো? প্রোগ্রামিং করা, কন্টেস্ট প্রোগ্রামিং করা একটা গুড হ্যাবিট। আজকে বেসিক্যালি আমরা নাইম ভাইয়ের প্রবলেম সলভার হয়ে ওঠার জার্নিটা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। নাইম ভাই রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমে পড়াশুনো কমপ্লিট করছে এবং সে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে মোটামুটি তার মনে হয়েছে যে প্রবলেম সলভিং জিনিসটা একটু দেখা দরকার, এটার ভিতরে একটু মজা আছে, একটু ফান আছে। অ্যান্ড দেন থার্ড ইয়ারে থাকা অবস্থায় সে শক্তপোক্তভাবে প্রবলেম সলভিং করা শুরু করছে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করছে। আমি আসলে যে জিনিসটা বলবো, তোমরা যারা এই ভিডিওটাতে ক্লিক করছো, আই বিলিভ যে তোমাদের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে যে প্রবলেম সলভিংটা একটু করে দেখতে চায়, বা কী অবস্থা বা কী কাহিনী, অথবা পিপল কোডার হইলে আসলে কেমন ফিল হয়। সবাই হওয়ার পরে একটা স্ক্রিনশট পোস্ট করে ফেসবুকের মধ্যে, এই ফিলটা আসলে কীরকম। এবং ক্ষেত্র বিশেষে এই ভিডিওটাতে যখন তুমি ক্লিক করছো, তোমার মনে হয়েছে যে ভাই এই ভিডিওটা থেকে আমি একটা সিক্রেট পেয়ে যাবো, একটা শর্টকাট বুদ্ধি পেয়ে যাবো, যেটা দিয়ে আমার পুরো জীবন চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হবে। বিষয়টা আসলে এইভাবে কখনোই কাজ করে না। তুমি ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং যে করে বা প্রবলেম সলভিং যে করে, তার ভিডিও যদি দেখতে চাও, দেখবা যে জিনিসপত্র অত বেশি ফ্যান্সি বা ফ্লাশি না, অত বেশি ধরো এক্সাইটিং না। কারণ তোমাকে ঠান্ডা মাথায়, এই যে আমরা মোটামুটি আধা ঘন্টার মতো সময় তুমি সামনে হয়তো বা দেখবা, বা আধা ঘন্টার একটু কম সময়, এই সময়টা তোমাকে ঠান্ডা মাথায় একদম স্টার্ট টু এন্ড পর্যন্ত দেখতে হবে। আমরা প্রায় সময় যেটা দেখি যে এই টাইপের ভিডিওতে মানুষজন 5 মিনিট 6 মিনিট দেখার পরেই তার ইন্টারেস্ট চলে যায়। আমার কাছে মনে হয় যে এই টাইপের ভিডিও সকালবেলা উঠে ঠান্ডা মাথায় পুরো জিনিসটা স্টার্ট টু এন্ড তোমার দেখা উচিত, শেষ করা উচিত, এবং সেটা নিয়ে পরবর্তীতে একটু চিন্তা করা উচিত, একটু রিফ্লেক্ট করা উচিত, এবং ডিপলি প্রত্যেকটা কথা পয়েন্ট বাই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করে দেখা উচিত যে কোন ঘটনার পরে কী হচ্ছে এবং কিভাবে একটা মানুষের ইন্টারেস্ট ধরে রেখে সে 6 মাস বা 8 মাসের মতো সময় একটা জিনিসের সাথে লেগে থাকতে পারে। এই চিন্তা মাথার মধ্যে নিও না যে আমি এখান থেকে একটা শর্টকাট পেয়ে যাবো, একটা সিক্রেট পেয়ে যাবো। এটা তুমি কোনো ভিডিওতে পাবো না। তুমি যদি পাও তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাই দিও, আমিও সেই সিক্রেটটা জানতে ইন্টারেস্টেড, যাতে করে আমরা আমাদের আরও ফিউচার যত স্টুডেন্ট আছে তাদেরকেও যদি এই সিক্রেটটা জানাইতে পারি, তাহলে তো তারা শর্টকাটে বড় লোক না হইতে পারলেও প্রবলেম সলভার হইতে পারলে তো খারাপ কিছু হয় না। তোমার জন্য শুভকামনা থাকলো। আগামী আধা ঘন্টা সময় খুবই ঠান্ডা মাথায় পুরো জিনিসটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এবং প্রত্যেকটা ভিডিওতে এইটা মনে করার কোনো দরকার নেই। কারণ সবাই তো ভাই ওই যে থাকে না কিছু মানুষ যে পুরা মাইকটা সামনে পাইলে ধরো গরম করে ফেলে, এই টাইপের একটা বিষয়। সবাই এরকম গরম করবে না, এবং সবার কাছ থেকে ওই জিনিসটা তুমি মানে এক্সপেক্টও করো না। রেদার তুমি মূল ইনফরমেশনটা ক্যাপচার করার চেষ্টা করো। মূল ইনফরমেশনটা যখন বুঝতে পারবা, তখন দেখবা যে এখান থেকে আস্তে আস্তে হয়তো বা এই পুরো আধা ঘন্টা ভিডিও থেকে তুমি একটা ইনফরমেশন জানবা, সেই একটা ইনফরমেশন এত ভ্যালুয়েবল হবে, তখন তোমার মনে হবে যে আধা ঘন্টা টাইম আমি আসলে খুব ভালো মতো দিলাম। ইনফ্যাক্ট এই আধা ঘন্টার সময় থেকে যদি তুমি কোনো কিছু নাও জানতে পারো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। লাইফে সব কিছুতে তুমি বেনিফিট হয়তো পাবো না, বাট এই ভিডিওর কোনো একটা ইনফরমেশন তুমি যেটা এখন জানলা, হয়তো বা ফিউচারে 1 বছর 2 বছর বা 3 বছর পর কোনো না কোনো একটা জায়গায় কাজে লেগে যেতে পারে, তুমি তো আসলে জানো না। সো তোমাদের জন্য শুভকামনা থাকলো। ভিডিওটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এনজয় করার চেষ্টা করো না, কারণ সব কিছু এনজয় করতে গেলে জীবনে প্যাড়ার মধ্যে পড়ে যাবা। তো আজকে আমরা আমাদের ফাইকাস্টের ভিতরে নাইম ভাই আছে। নাইম ভাই বেসিক্যালি আমাদের ফাইথনের 5th ব্যাচের স্টুডেন্ট, এবং আমি যেটা জানতে পারলাম যে নাইম ভাইয়ের হচ্ছে কোড ফোর্সেসের রেটিং, ম্যাক্স রেটিং হচ্ছে 1231, মানে পিপিল কোডার। সে কোড শেফের ভিতরেও প্রবলেম সলভিং করে, সেখানে 1411 মতো। আর নাইম ভাই বেসিক্যালি রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা শেষ করে ফেলছে গত 1 বছর মতো সময়। এবং তুমি পড়াশোনা করছো কোন সাবজেক্টে? ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে তুমি প্রবলেম সলভিংয়ের মধ্যে কেমনে ঢুকলা? আজকে আমরা তোমার এই প্রবলেম সলভার হয়ে ওঠার গল্পটা শোনার চেষ্টা করবো, বলো। আচ্ছা, বেসিক্যালি প্রথমে তো চেষ্টা ছিল যে আসলে নেটওয়ার্কিং সিকিউরিটি নিয়ে একটু ইচ্ছা ছিল। পরবর্তীতে দেখলাম যে ওখান থেকে আমার কোডিং করার ইচ্ছাটা বেশি, যে কারণে দেখলাম যে যখনই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে করি, কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, দেখা যায় ওই জায়গাতে বেশি খুশি হয়,
বা মনটা বেশি ওখানে ভালো লাগে। এটা ইউনিভার্সিটি কোন ইয়ারের দিকে ঘটনা তুমি উপলব্ধি করতে পারছো? আসলে সেকেন্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে এসে। ওই সময় কি তোমার কোনো একাডেমিক সাবজেক্ট ছিল প্রোগ্রামিং? হ্যাঁ, আমাদের কোর্সের মধ্যে মানে জাস্ট বেসিক হিসেবে কিছু সি, জাভা ছিল। তো ওখান থেকে আসলে দেখতাম যে আসলে যখন ওইটা দিয়ে যখন 2-3টা সলভ করতে পারতাম কন্টেস্টে, তখন খুব ভালো লাগতো। তো সেভাবেই আসলে আমার আশা এই প্রোগ্রামিংয়ে। এমনিতে কিন্তু তো তোমার কি এসএসসি বা এসএসসি লেভেলে ম্যাথমেটিক্স খুব ভালো লাগতো, এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা আছে অবশ্যই, কারণ আমার কাছে ম্যাথ খুবই ভালো লাগতো। এর মধ্যে হায়ার ম্যাথে আমার খুবই বেশি ইন্টারেস্ট ছিল আর কি। প্লাস তো পাওয়া এটা একটা ছিল, তারপরেও দেখা যায় যে রেজাল্ট খুব ভালো থাকতো আমার ওখানে। তুমি তো সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে ধরো প্রোগ্রামিংয়ের ব্যাপারে তোমার একটা ইন্টারেস্ট একটু বুঝতে পারলা, কিন্তু একদম থাকে না যে শক্তপোক্তভাবে শুরু করার যে বিষয়টা, সেটা কবে থেকে শুরু করছো? এটা আসলে ফাইট্রনে আসার পর থেকে দেখা গেছে যে ফাইট্রনে কবে জয়েন করছো? ফাইট্রনে 23 ইয়ারে। তখন ইউনিভার্সিটিতে কোন ইয়ার বা সেমিস্টার? তখন ছিল থার্ড ইয়ারে ছিলাম। থার্ড ইয়ারে। সো থার্ড ইয়ারে থাকা অবস্থায় ফাইট্রন শুরু করলে। ফাইট্রনের বিষয়ে তুমি জানছো কিভাবে? অবভিয়াসলি ক্যাম্পেইনিং করা হয়েছিল আমাদের ক্যাম্পাসে। তো ওইটার মাধ্যমেই আর কি একটু হয়েছে। তাছাড়াও আমার এক ফ্রেন্ড ছিল যে আর কি প্রোগ্রামিং হিরোতে ওই কন্টিনিউ করতেছে। তো ওখানে যখন দেখলাম যে আসলে যেভাবে তারা গাইডলাইন করে, তো ফাইট্রন ওইভাবে করবে, এই আশায় আমি এখানে প্রথম ঢুকছি আর কি। কিন্তু এমনিতে ধরো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তো ইউটিউবে প্রচুর পরিমাণে রিসোর্স আছে, ইন্টারনেটে প্রচুর পরিমাণে আর্টিকেল আছে। এটা বাইরে তোমার কেন মনে হইলো যে ভাই আমাকে আবার পয়সা দিয়ে একটা জায়গার ভিতরে ঢুকতে হবে 6 মাস ধরে? আচ্ছা, অনলাইনে ইউটিউবে এবং সব জায়গায় ফ্রি রিসোর্স আছে। তো সবার ক্ষেত্রে একাকী চলা সম্ভব হয় না আর কি। দেখা যায় যে ডিস্ট্র্যাক্ট হয় বা পাথটা ক্লিয়ার থাকে না। কিন্তু একটা ইয়ার মধ্যে থাকলে, একটা প্রতিষ্ঠান সিস্টেমের মধ্যে থাকলে দেখা যাবে যে তো ওই নিজের পাথটাও ক্লিয়ার থাকে বা নিজের একটা ক্ল্যারিফিকেশন থাকে যে না, আমি ঠিক রাস্তায় আছি। আচ্ছা, তার মানে তোমার আমি যেটা বুঝতে পারলাম যে কনসিস্টেন্টলি মোটামুটি 6 মাসের মতো সময় যাতে তুমি শিখতে পারো, এই কারণে তুমি এটার ভিতরে ঢুকছো। বাট ফাইটনে ঢোকার আগে আই বিলিভ যে তুমি নিজে নিজে বেশ কিছু দূর পর্যন্ত আগানোর চেষ্টা করছো। নিজে যখন করছো তখন আসলে বিষয়টা কেমন ছিল? যে ধরো একদিন করো, 2 দিন করো না, এরকম কোনো কিছু ছিল নাকি নিজে কনসিস্টেন্টলি করতে পারতা? হ্যাঁ, 1-2 দিনের পরে দেখা যেত যে তেমন একটা মন বসতো না। কিন্তু দেখা যায় যে এই সিস্টেমের মধ্যে থাকলে তখন যায় যে করা হয় বা করতে হবে, বা বিষয়টা এরকম একটু প্রেশার নিয়ে কাজ করা যায়, আর চ্যালেঞ্জিং হয়, ভাল লাগে। আর যখন একাকী করা হয় তখন দেখা যায় যে চ্যালেঞ্জটা একটু কম থাকে, যেই জন্য ইন্টারেস্টটাও আস্তে আস্তে একটু কমে যায়। এমনিতে কম্পিটিটিভ প্রোগ্রামিং ধরো ফান্ডামেন্টালি মানুষজন তো একটু বোরিং হিসেবে কনসিডার করে, যে জিনিসপত্র খুবই প্যারাদায়ক, খুব প্যাথেটিক। তো এই তোমার কি কখনো এরকম হয়েছে যে যেই সময় মনে হয়েছে যে ভাই এই মানে এত প্যারা নেওয়ার কোনো কিছু মানে হয় না, এগুলা ফাও জিনিস, বাদ দেই, এরকম কোনো সময় মনে হয়েছে কিনা? এটা আসলে যেভাবে নেয় আর কি, তা আমার কাছে এরকম লাগে না। কারণ হলো এটাকে আমি মনে হয় যে একটা গেমের মতো। গেমের একটা লেভেল পার করলাম, তো নেক্সট লেভেলে একটু চ্যালেঞ্জিং হবে, এই জিনিসটার জন্যই আর কি আমার আর কি প্রোগ্রামিং করতে ভালো লাগে আর কি। তাছাড়াও যাদের একদমই ভালো লাগবে না তাদের ক্ষেত্রে আসলে ইন্টারেস্ট জাগাতে হবে, এমনি ইন্টারেস্ট হবে না আর কি। তুমি এমনিতে এই যে ইন্টারেস্ট জাগানোর কথা বলতেছো, প্রবলেম সলভিং করার কি দরকার? না করলে সমস্যা কি? এটা আসলে নিজের লেভেলটা আর কি চেক করা, আসলে আমি কত দূর, কতটা জানি বা আমি কিভাবে সলভ করতেছি। কারণ অনেকেই অনেকভাবে সলভ করতে পারে। আমি একভাবে সলভ করবো, আরেকজন আরেকভাবে সলভ করবে, কিন্তু কার থিঙ্কিংটা ফাস্ট, এটা আসলে এই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটু জাজ করা যায়। বাট এই প্রবলেম সলভিংয়ে তোমার ওভারঅল কতদিন হইলো? মানে একদম ধরো সেকেন্ড ইয়ার থেকে শুরু করলা, তারপরে একদম এটার ভিতরে কাইন্ড অফ তুমি অতপ্রতভাবে জড়িত কত বছর হবে? যদি এক্স্যাক্ট
ইয়া ধরি সেই হিসেবে মোটামুটি ছোটোখাটো মাঝখানে অনেক কিছু গ্যাপ গেছে, সেই হিসেবে দেখা যাবে তো 2 বছর তো ওভারঅলে গেছে। কিন্তু যদি ওই গ্যাপগুলোও কমায় দিই সেক্ষেত্রে দেখা যাবে যে 1-1.5 বছর আর কি এরকম। এই 1-1.5 বছরের মতো সময়ে তুমি তো ধরো প্রবলেম সলভিং করলা, এখন প্রবলেম সলভিং করতে যে এটার কোন পার্টটা তোমার কাছে খুবই প্যাথেটিক মনে হয়, কোন পার্টটা সবচেয়ে মজার মনে হয়? প্যাথেটিক তখনই হয় যখন লেভেলটা হাই হয়ে যায়, যখন চ্যালেঞ্জটা বেড়ে যায়, তখন ওই পার্টটাকে ক্লিয়ার করতে কষ্টটা হয়। কিন্তু এটা একটা মজারও জিনিস যে একটা কাজ করতেছি, মাথা খাটাচ্ছি এই জন্য। আর ইজি হয় যখন একবার আমি পার করে ফেলি, তো ওই লেভেলটা আসলে তখন পরবর্তীতে আরও ফাস্ট করতে পারি, চিন্তাভাবনা একটু ফাস্ট করতে পারি। তুমি যে ইনফরমেশন কমিউনিকেশনে পড়াশোনা করছো, তোমাদের ব্যাচে কতজন ছিল? 24 জন ছিল, পরবর্তী আস্তে আস্তে ঝরে পড়ছে আর কি। মানে শেষ পর্যন্ত বের হয়েছে কতজন? 20 জন? হ্যাঁ, 18 জন। এই 18 জনের ভিতরে কয়জন ধরো প্রবলেম সলভিং এর সাথে ইনভলভ ছিল? সত্যি কথা বলতে তাদের মধ্যে মনে হয় একজন আছে, আমি আর একজন, 2 জন, আর বাকিরা আসলে ওই ইয়াতেই কমপ্লিট করতে পারছে আর কি। তারা ওই রকমভাবে প্রবলেম সলভিং বা ওই টাইপের জিনিসপত্রের মধ্যে ইনভলভ ছিল না। বাট অনেক সময় হয় না যে ধরো তুমি একটা ক্লাসরুমে যাদের সাথে বসে ক্লাস করতেছো, তাদের মেজরিটি মানুষ তুমি যেটা করতেছো সেটার ভিতরে নাই, একটু মাঝে মাঝে একটু মনে হয় না যে কি করতেছি ভাই, মানে ওরা সবাই একদিকে আমি আর একদিকে, এরকম কি কখনো ফিল হয়েছে? সেটা তো প্রথম থেকেই হচ্ছিল, বাট এইটা থেকে উতরানোর জন্য আমি আসলে আমার আমারই ব্যাচের অন্য ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্টের বেশ কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে কমিউনিকেট করছি। তারপরে বেশ কিছু সিনিয়র ভাই ছিল, তাদের মাধ্যমে গাইডলাইনে আসছি আর কি, যে একটা কীভাবে প্রোগ্রামিং করবো আর কি। তারপরে আস্তে আস্তে যখন ফাইট্রনে ঢুকলাম, তখন আসলে ফাইট্রনের এনভায়রনমেন্টটাই আমাকে আসলে কন্টিনিউ করাইছে, না হলে দেখা যেত একটু টাফ হয়ে যেত। তোমার কথাবার্তা শুনে আমি আসলে যে জিনিসটা বুঝতে পারলাম, অনেক সময় হয় কি যে আমরা কোনো কিছুটা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তো ওইটা কারণ সবার তো ধরো একই সময় শিখতে মন চাইবে না, বা সবার একই সময় প্রবলেম সলভিং করতে মন চাইবে না। তোমার হয়তো বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় মন চাইছে যে না ঠিক আছে দেখি জিনিসটা তো মজার আছে। এখন এই সময় ওই সমসাময়িক সময় তুমি তোমার ক্লাসরুমে হয়তো বা অনেক মানুষকে দেখবে না যে যারা প্রবলেম সলভিং করতেছে, বাট তুমি তো আসলে করতে চাও এবং ডিপ ইনসাইড তুমি জানো যে কাজটা ভালো এবং কাজটা করলে ফিউচারে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। তাইলে সবচেয়ে ভালো উপায় বা সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে ওই সিমিলার টাইপের কাজ করে এই টাইপের মানুষজনের আশেপাশে ঘুরঘুর করা। সেক্ষেত্রে তুমি তোমার ডিপার্টমেন্টের ভিতরে যদি এই টাইপের মানুষ না পাও, অ্যাবসলিউটলি ফাইন, তুমি কম্পিউটার সায়েন্সে যাইতে পারো। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, অল্প কিছু লোকজন থাকে যারা প্রবলেম সলভিংয়ের মধ্যে দেখা যায় যে ইনভলভ থাকে। তো সেই মানুষগুলো হয়তো ক্ষেত্র বিশেষে একটু বোরিং হতে পারে, বাট তুমি যেহেতু প্রবলেম সলভিং শিখতে চাও, তোমার উচিত হইতেছে যে এই মানুষগুলোর পিছনে একটু ঘুরঘুর করা। তখন দেখা যাবে যে নিজের ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হবে। এবং যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দ্য ফার্স্ট স্টেপ ইউ ক্যান টেক ইজ যে ওইটা আগে যারা শিখে ফেলছে তাদের সাথে ঘোরাফেরা করা, তাদের সাথে আড্ডা দেওয়া, তখন চিন্তা ভাবনা অনেক ক্লিয়ার হয়ে যায়। তুমি জিনিসটাকে কীভাবে দেখো? আমি জিনিসটাকে এভাবেই আসলে ইয়াটা করতাম, যেটা আসলে তার এনভায়রনমেন্টটা হলো মেইন। এনভায়রনমেন্টটা যদি না থাকে তাহলে আসলে টাফ হয়ে যায়, ডিস্ট্র্যাক্ট তো হবেই 100% বা 90%ই। এখান থেকে যদি এনভায়রনমেন্টটা তৈরি হয় তখন ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা অলমোস্ট 0%। রাইট। তুমি তো মোটামুটি প্রায় 1.5 বছরের মতো সময় প্রবলেম সলভিং করলা। প্রবলেম সলভিংয়ে তো ধরো একটা কনস্ট্যান্ট ফেলিয়ার বা কন্টিনিউয়াস একটা ফেলিয়ারের মধ্যে থাকতে হয়। তুমি সাবমিট করতেছো, রিজেক্ট হচ্ছে, রিজেক্ট করতেছো। এই জিনিসটাকে আসলে তুমি কীভাবে ম্যানেজ করছো? এটা তো ধরো অত বেশি সুখকর না, মানুষজন কিন্তু ফেল করতে চায় না। এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আসলে ফেইল মানে যে আমি ফেইল এমনটা না, আমি চেষ্টা করছি, এটা অনেক বড়। যখন দেখা যাবে যে হ্যাঁ আমি এই বর্তমানে যেরকম আমার এখন 1400 রেটিং, দেখা যাবে যে আমি 1500 রেটিংয়ের প্রবলেম সলভ করতে পারতেছি না এখন এই মুহূর্তে আর কি, কিন্তু আমি এটা ট্রাই করব যাতে আমার 1500 রেটিংটা আমি পারি। তো আমি যে ট্রাইটা করতেছি এখান থেকে আসলে আমার
ইমপ্রুভমেন্টটা হবে। এখন যদি আমি এই ছেড়ে দিতাম, দেখা গেল যে আমি 1100-1200 পরে রেটিং ছেড়ে দিছি যে এটা আমি পারতেছি না, এটা নিয়ে আমি ঘাটবো না, তাহলে আমার এই 1400 আর হতো না। তো আমাকে যদি আমার ওই লেভেলটা ডেডিকেশন থাকে যে ওই লেভেলে আমি যাব, তাহলে আমাকে ওটার প্রয়োজনীয় এসেনশিয়াল কাজগুলো করতে হবে। এমনিতে ধরো ইন জেনারেল আমরা তো এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি সেখানে যেটা হয় কি যে সবাই সব কিছু খুব কুইকলি শিখে ফেলতে চায়, কুইকলি করে ফেলতে চায়। সো তুমি তো প্রায় 1.5 বছরের মতো সময় প্রবলেম সলভিংয়ের সাথে আসো, তোমার কি কখনো ধরো মনে হয়েছে যে প্রবলেম সলভিংটা একটু কুইকলি হয়ে গেলে ভালো হইতো, মানে এত প্যাড়া খেয়ে কেন শিখতে হবে, জিনিসটা আরও কি ইজিয়ার আরও একটু ফাস্টার হইতে পারতো কিনা, বা এই যে কম সময়ের মধ্যে কি আদৌ প্রবলেম সলভিং শেখা বা এই প্রসেসের ভিতর দিয়ে যাওয়া সম্ভব কিনা? শর্টকাটটা আসলে সবসময় ভালো হয় না। আচ্ছা, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে, অল্প ক্ষেত্রে হইতে পারে, কিন্তু যখন ডিপলি শিখবো তখন দেখা যাবে যে ওইটার ভুল কোনটা থাকতে পারে বা রং কি, এটা আমরা আসলে বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু যদি মনে হয় শর্টকাটে যদি শেষ করি, তাহলে লাইফে কোনো এক জায়গায় যদি আটকে যাই তখন আর বের হইতে পারবো না। কিন্তু এই লং টার্মের ক্ষেত্রে যখন ভুলগুলোও জানতে পারবো, সেক্ষেত্রে দেখা গেল যে আমি ওখান থেকে আমি উচ্চারণের একটা পাবো, সাহস পাবো বা করে আসবো আর কি। এমনিতে ধরো তুমি প্রবলেম সলভিং শুরু করলা এবং সেকেন্ড ইয়ারে থাকতেই তুমি মোটামুটি এটা শুরু করছো, এর পরবর্তীতে থার্ড ইয়ারে তুমি ফাইথনের মধ্যে ঢুকছো। সো ফাইথনে যখন তুমি ঢুকছিলা এবং যখন শেষ করে বের হইলে এরপর তুমি আবার প্রবলেম সলভিং করছো, তো সব মিলে বলা যায় 6 মাস থেকে 8 মাস বা 9 মাসের মতো সময় তুমি ছিলা একদম ইন্টেন্স একটা ট্রেনিংয়ের ভিতরে। এই 8 মাস বা 9 মাস আগে যে তুমি ছিলা এবং পরবর্তীতে যেই তুমি হইলা, এই দুইটা ভার্সনের ভিতরে কি ধরনের চেঞ্জ তুমি দেখতে পাও? অনেক ইমপ্রুভমেন্ট। কারণ হচ্ছে আগে চিন্তাধারা একটু কম ছিল, কিন্তু যখন প্রবলেম সলভিংয়ে আসলাম তখন অনেক বেশি চিন্তা করতে পারি, বা আবার লাইফেও এটা আমাকে খুব ইমপ্যাক্ট করছে। দেখা যায় যে কোনো একটা ডিসিশন নিতে হবে, সেটাতে আমার খুব তাড়াতাড়ি রিফ্লেকশন আসতেছে, কি ডিসিশন নিব ওটা খুব ফাস্ট থিঙ্কিং হচ্ছে, এটা আমার মনের অজান্তেই। তো এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট আসলে এভাবেই আসে আর কি, এবং আমার মনে হয়। এবং এই যে ওভার দ্য টাইম গত প্রায় 1.5 বছরের মতো সময় তুমি প্রবলেম সলভিংয়ের সাথে ক্লোজলি ছিলা এবং প্র্যাকটিস করলা, এইটার কারণে কি তোমার কোনোভাবে থাকে না যে মানুষজনের একটু কনফিডেন্স বাড়ে, একটু মনে হয় যে না ঠিক আছে চেষ্টা করলে হয়তো বা পারবো, বা একটু সময় দিতে হবে, এটা হয়তো বা হয়ে যাবে, এরকম কি কোনো চেঞ্জ আসছে কিনা তোমার ভিতরে? হ্যাঁ, মানে একটা জিনিস কি যে আসলে গিভ আপ করা যাবে না। তো এই জিনিসটা থেকে আসলে আমার যে সলভ করতে হবে, তো গিভ আপ করা যাবে না। হয়তো বা কন্টেস্ট টাইমে করতে পারলাম না, বাট কন্টেস্ট শেষ হইলো, ওটা সলিউশন খুঁজে বের করা যে আসলে আমি কেন ওই জিনিসটা সলভ করতে পারলাম না, বা এটা আমার কোন চিন্তাধারার কারণে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, তো বা পাথটা আমার ভুল ছিল। তো এই পাথটা আমাকে খুঁজে বের করা ইনস্ট্যান্ট। তাহলে কী হবে, পরবর্তীতে যখন আবার একটা কন্টেস্ট থাকবে, রেগুলার বেসিসে কন্টেস্ট থাকবে, তখন ওই ভুল পাথগুলো আমি আবার ঠিক করতে পারবো। রাইট। এমনিতে ধরো মানুষজন তো যেটা করে যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে, অ্যাপ ডেভেলপমেন্ট শিখে, যেটাতে কুইক আউটপুট দেখা যায়। তো সেই জায়গাটাতে তোমার কেন মনে হয়েছে যে না আমি একটু প্রবলেম সলভিংটা শিখি, এটা আরও ভালো মতো শিখলে, মানে এটা বেনিফিটটা তুমি কি বুঝে এরকম একটা কঠিন জার্নির ভিতরতে যাওয়ার কথা চিন্তা করছো? প্রথমত আসলে ওয়েব অ্যাপ নিয়ে ওই সময়টা আমি ঠিক ক্লিয়ার ছিলাম না। তো প্রবলেম সলভিংটা আমার কাছে ভালো লাগতো আর কি। বিষয়টা হলো যে ম্যাথ যেরকম ভালো লাগে, ম্যাথ আমি প্রবলেম সলভ করলাম, সেরকম প্রবলেম সলভিংটাও ওইভাবে কাজ করে। তো ওইটা করতে করতে এখন মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে আসলে ওয়েব অ্যাপটা ফাস্ট আউটপুট দিচ্ছে, ওখান থেকে ফাস্ট সবাই করতে পারতেছে, কিন্তু এই প্রবলেমটা একটু টাফ। কিন্তু এটার মধ্যে যেটা আর কি জিনিসটা আলাদা করে, সেই জিনিসটা হলো যে ওটা হলো যে প্রি প্ল্যান থাকে বা ওটা থাকে, কিন্তু এখানে হলো ইমপ্লিমেন্ট করে নতুন একটা কিছু আমি বের করতে পারবো। এটার একটা বা কারো
জিনিস আছে ওটা কিভাবে হয়েছে এটা আমি ডিকোড করতে পারবো, বা এই জিনিসটার জন্যই আমার আর কি প্রবলেম সলভিংটা একটু বেশি ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। তুমি যখন এই যে প্রবলেম সলভিং শুরু করলে সেই জায়গাটাতে তুমি তোমার ক্লাসরুমের ভিতরে বললে যে তুমি ছিলে এবং তোমার আরেকজন ফ্রেন্ড, এখন মেজরিটি মানুষ তো এগুলোর মধ্যে নাই, তো সেক্ষেত্রে কি তোমার বন্ধুবান্ধব বা তোমার ক্লাসমেট যারা আছে বা ইভেন তোমার ফ্যামিলির কেউ কি কখনো ধরো জিনিসটা নিয়ে একটু যে কি করতেছে, কারণ প্রবলেম সলভিং যখন মানুষজন করে তখন তো একটা ডিপ ফোকাস এবং তার জগৎটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, ওই জায়গা রিলেটেড কোনো কিছু আছে কিনা? অবশ্যই আছে, কারণ আমার ফ্যামিলিতে সবাই হলো মানে উপর থেকে, মানে বাবা থেকে শুরু করে ভাই বড় ভাই এবং বোন আছে, সবাই অ্যাকাউন্টিং। আচ্ছা, তো তারা তো বুঝবে না যে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামটা কি আসলে, সেক্ষেত্রেও তাদের একটু কথা হচ্ছে কি করতেছো, মানে কি হবে এটা আর কি অলমোস্ট জিজ্ঞেস করতে আর কি। তো বলতাম যে আসলে ফিউচার আছে, তুমি আমাকে একটু সময় দাও। তো এরকম 4 মাস 6 মাস এরকম লাস্ট টাইম দেখা গেছে। গ্র্যাজুয়েশনের আগে দিয়ে কিছু বলেনি, কারণ আমি কি করতেছি তেমন একটা জিজ্ঞেস করেনি, কিন্তু যখন গ্র্যাজুয়েশন শেষ তখন যখন জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে আসলে আমাকে আর 2-4 মাস সময় দাও, আমি আসলে কিছু একটা আউটপুট বের করব। তো এটা আসলে ওই সময় একটু কঠিন ছিল, তাদেরকে মানানো একটা আলাদা ফেজ ছিল, আর নিজেকেও একটা সন্তুষ্ট করা যে আসলে হবে। আর এমনিতে বন্ধুবান্ধবের দিক থেকে আসলে ওরা আসলে যারা ওই একজন ফ্রেন্ড বাদে ওরা আসলে এনকারেজ করছে এইটুকুই যে আসলে করো, হবে কিছু একটা হবে। আর কী জানি বলে, মানে ডিসকারেজ করেনি আর কি, বেসিক্যালি ডিসকারেজ করেনি, কিন্তু আসলে ওরা ঠিক এটার সাথে ইনভলভমেন্ট নাই, কিন্তু আসলে হ্যাঁ, কিন্তু বলতেছে যে করো। ফাইশনের ভিতরে তুমি যখন 6 মাস এই যে একটা জার্নির ভিতর দিয়ে গেলা, কখনো কি ধরো এরকম হয়েছে যে তুমি একটু পিছায় পড়ছো, 3 দিন 4 দিন 5 দিন ভিডিও দেখতে পারো না, অথবা একটু অসুস্থ হয়ে গেলে, এরকম সিচুয়েশন হয়েছে? এরকম সিচুয়েশন হতো এক্সামের টাইমে পড়ে, বা এক্সামের ঠিক মানে এক্সাম রুটিনে মাঝে মধ্যে পড়ে, কিন্তু একটা জিনিস ভালো যে আসলে রেকর্ডেড ক্লাস থাকে, তো ওইটা আসলে আগে পিছে করা সম্ভব আর কি। আর কন্টেস্টে যখন আমি প্রবলেম সলভিংয়ে ঢুকলাম, তখন যে ফেজটা প্রবলেম করতো সেটা হলো যে আসলে কন্টেস্ট করতে হবে অন টাইমে, বা কন্টেস্টের সময় আসলে মিস দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে বিষয়টা এরকমও থাকতো যে আসলে কন্টেস্টের আগে একটা প্রিপারেশন নিয়ে রাখতাম, এপাশে রেগুলার পড়াশোনা থাকতো, যেটা আসে এক্সাম দিয়ে রাতেই হয়তো বা 8টা-9টার দিকে তো কন্টেস্ট, তো এই সময় তখন কন্টেস্টটা দিতাম, যেটা আসতো ওইটা পরবর্তীতে আবার ইমপ্লিমেন্ট করতাম। সব কিছু আসলে রুটিন ভাগ করে কাজ করতে হয়, না হলে আসলে কিছু আসলে না স্যাক্রিফাইস করলে আসলে কিছু হয় না। এমনিতে ধরো এই যে প্রবলেম সলভিংয়ের মতো একটা জিনিস, যেটা ধরো এত সহজ না জিনিসপত্র, সেই জায়গাটাতে মানে ডিসিপ্লিন আসলে কতটুকু রোল প্লে করে আর কি, যে আমাকে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, একটা রুটিনের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আমি প্যারা খেয়ে যাবো, তোমার কাছে পার্সোনালি কী মনে হয়? এটা তো আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, আসলে রুটিন মেনটেন করা। রুটিন বানানো যায়, কিন্তু রুটিন মেনটেন করাটা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জিংটা যদি অ্যাকসেপ্ট করতে পারি, এটা আসলে বড় একটা জিনিস আর কি, লাইফেও অনেক বড় কাজ করবে। সো এমনিতে এই যে ডিসিপ্লিন ফর্ম করার জায়গাটাতে তুমি যে 6 মাসের মতো সময় বা 8 মাস বা সব মিলে প্রায় 9 মাসের মতো সময় প্রবলেম সলভিংয়ের সাথে লেগে থাকলা, সেখানে ধরো তোমার ওভারঅল রুটিন বা ডিসিপ্লিন লাইফে কেমন ছিল? তুমি যদি হাই লেভেলে একটা ধারণা দাও, যে কারণ তুমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলা, 3rd ইয়ারে পড়াশোনা করতে, আই বিলিভ ক্লাসও করতে হতো, তো সেখানে তুমি তোমার পুরো লাইফটাকে কীভাবে সাজাইছিলে? ঠিক প্রবলেম সলভিং আগে একটা ছিল, মানে প্রবলেম সলভিংয়ের লাইফ আগে একটা লাইফ ছিল, এবং প্রবলেম সলভিংয়ের পরে আরেকটা লাইফ ছিল। প্রবলেম সলভিংয়ের আগে একটু রুটিনটা একটু কম ছিল, কারণ হলো ওইটা ম্যানেজ হয়ে যেত। দেখা যেত যে সকালে ক্লাস করলাম, যে প্রতিদিনের ক্লাস ওখানে যদি করি তাহলে মোটামুটি বাসায় এসে আবার পড়তে তেমন একটা হয় না, নোট তো ওখানেই হয়ে গেছে।
বিকাল বা সন্ধ্যা রাতের দিকে দেখা গেল যে রেকর্ডেড ক্লাসগুলো আমি কমপ্লিট করলাম, উইকলি অ্যাসাইনমেন্ট দিলাম বা এক্সাম থাকলে এক্সামটা দিলাম। যেটা সমস্যা সেটা হলো প্রবলেম সলভিংয়ে ঢোকার পরে, কারণ ওখানে আসলে গাইডলাইন সুন্দরভাবেই দেওয়া থাকে, বাট কোয়েশ্চেন তো আর থাকে না, প্রিপ্ল্যান থাকে না, কারণ কন্টেস্টেড প্রশ্নটা আসলে থাকে না, ওটা আসলে যখন থাকে বা রেগুলার বেসিসে। তো ওই সময় যেটা সমস্যা সেটা হলো যে আসলে আমাকে রেগুলার প্রবলেম সলভ করতে হবে, একই ধরনের প্রবলেম সলভ করতে হবে, কিন্তু কী প্রবলেম সলভ করতেছি, কেমন করতেছি, এই জিনিসটা আসলে তখন একটু টাফ হয়। তো ঠিক যখন প্রবলেম সলভিংয়ে ঢুকছি তখন দেখা গেছে আমাকে টানা 2-3 মাস দেখা গেছে যে আমার খুব সারাদিন রাত ইভেন ঘুমের মধ্যে আমাকে চিন্তা করা লাগে যে আসলে আমাকে এই টাস্কটা পূরণ করতে হবে, সো আমাকে এইভাবে চিন্তা করতে হবে, নেক্সট কন্টেস্টের আগে আমাকে এইভাবে করতে হবে। তো ওই সময়টা একটু টাফ হয়ে যায়, রুটিনটা দেখা যায় যে খুবই স্ট্রিক্টলি থাকে, রুম থেকে বের হওয়াটা অলমোস্ট নাই, বা বের হওয়া তো ফ্রেন্ড আর আড্ডা তো বাদই, বাট ওই সময়টা আর কি এইভাবে আর কি একটু স্ট্রিক্টলি না থাকলে আসলে এই জায়গাটা তখন টাফ হয়ে যায়। তা আবার যদি আমাকে আরও একটু জার্নির উপরে আপ করতে হয়, তাহলে আমাকে এরকম রুটিনের মধ্যে এবং আরেকটু স্টাক হয়ে যাইতে সিস্টেমে থাকতে হবে। এই ভিডিও ধরো যারা দেখতেছে তাদের হয়তো বা একটা মেজরিটি পোর্শন আছে যারা প্রবলেম সলভার হইতে চায়। মানে কম্পিউটার সায়েন্সে তো প্রচুর মানুষজন পড়াশুনো করে, এবং কম্পিউটার সায়েন্সে পড়লে বাই নেচার ধরো প্রবলেম সলভিং একটা ডিফল্ট জিনিস আর কি, যেটা করা উচিত। তো সেই জায়গাটাতে ধরো অনেকে ভাবে যে করবে, কিন্তু করে উঠতে পারে না, বা শুরু করে উঠতে পারে না, অথবা করতেছে ধরো 1 দিন করে, 2 দিন করে, 3 দিন করে না, আবার 4 দিন করে, এরকম একটা বিষয়ের ভিত্তিতে যায়। তাদের উদ্দেশ্যে তোমার কোনো কিছু সাজেশন বা বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে আসলে ইন্টারেস্টটা জাগাতে হবে, তাছাড়া আসলে এটা হবে না। আর এটা একটা গুড হ্যাবিট, প্রোগ্রামিং করা, কন্টেস্ট প্রোগ্রামিং করা একটা গুড হ্যাবিট, থিঙ্কিং বাড়বে এবং যে কোনো কিছু সলভ করার একটা থাকবে যে আমাদের সলভ হবে, এবং দেখা যাবে যে আসলে এটা কখনো হবে না যে কোনো কিছু ডিসিশন মেক করব তখন নিজে থেকে যে পা পিছনে চলে যাবে, এমনটা না, তখন দেখা যাবে যে আমি লিড করার জন্য সবার আগে থাকবো আর কি। সো এমনিতে ওভারঅল ধরো এই যে তুমি 1.5 বছরের মতো সময় প্রবলেম সলভিং করলা, বা এখনও তুমি এটা কন্টিনিউয়াস আই বিলিভ যে প্রসেসের মধ্যে আছে, প্রবলেম সলভিং পুরো জিনিসটা তোমার লাইফে ওভারঅল পুরো লাইফের কোয়ালিটিতে কি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে কিনা, অথবা পুরো জীবনের উপরে কোনো চেঞ্জ বা ইম্প্যাক্ট আসছে কিনা? জীবনের মধ্যে তো একটা আলাদা ইম্প্যাক্ট ফেলছে। দেখা গেছে যে আসলে আমি এইভাবে চিন্তা করতে পারি যে আসলে অল্টারনেট ওয়ে চিন্তা করতে পারি, বা মাল্টিপল থিঙ্কিং করতে পারি অ্যাট এ টাইম। আমার আশেপাশে কি হচ্ছে আমি অবজারভেশনটা একটু ভালো করতে পারি। এটা আসলে এখান থেকে আমার মনে হয় একটু ইমপ্রুভ হয়েছে, কারণ আগেও তো ছিল, কিন্তু এতটাই থিঙ্কিং করতে পারতাম না, বা আরেকজনের বিষয়টা আমি থিঙ্ক করতে পারতেছি না। কিন্তু এখানে গেছে মাল্টিপলভাবে চিন্তা করার কারণে আমি দেখা গেছে যে আসলে মানে চিন্তা করার কারণে আমি জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারি আর কি। ঠিক আছে নাইম ভাই, আজকে আমরা মোটামুটি তোমার প্রবলেম সলভার হয়ে ওঠা জার্নিটা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। ধন্যবাদ।